আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের আজকে বিজ্ঞান বই চ্যাপ্টার 10, হ্যাঁ, যেই চ্যাপ্টারটা নিয়ে আসছি সেটার নাম হলো অম্ল, ক্ষারক, লবণ। অনেকের কাছেই এই চ্যাপ্টারটা অনেক কঠিন মনে হয়, কিন্তু আমি এতটুকু শিওর দিতেছি তোমাদের, যদি আজকে এই সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো তাহলে অম্ল, ক্ষারক, লবণ নিয়ে যত ধরনের সংক্ষিপ্ত কোশ্চেন আছে, যত ধরনের সিকিউ আছে, আমি সিকিউটা সাজাইছি এভাবে: অ্যাসিড চিনার উপায়, অ্যাসিডের ব্যবহার, অ্যাসিডের বৈশিষ্ট্য, ঠিক আছে, এবং এমসিকিউ টাইপের যা আছে এক কথায় সব হয়ে যাবে, ঠিক আছে। এবং সাজানো হয়েছে কীভাবে দেখো, অম্ল বা অ্যাসিডকে আমি টাইপ 1-এ দিয়েছি, ক্ষারককে দেবো টাইপ 2-তে, আর লবণ হলো টাইপ 3-তে। কথা কি বুঝতে পারছো? সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো অম্ল আর ক্ষারক। হ্যাঁ, তাহলে আমি টাইপ 1 থেকে শুরু করতেছি। দেখো, অম্ল বা অ্যাসিড। দেখো, টাইপ 1 আমি কিন্তু কি রাখছি, অম্ল বা অ্যাসিড। অম্ল বা অ্যাসিড বুঝতে হলে আগে আমার নির্দেশক থেকে শুরু করে আসতে হবে। সবাই দেখো, নির্দেশক কি? নির্দেশক হইল সে সব পদার্থ যারা নিজেদের রং পরিবর্তনের মাধ্যমে সেই পদার্থটি অম্ল না ক্ষারক সেটা নির্দেশ করে, তাকে নির্দেশক বলে। কথা কি বুঝতে পারছো? যেমন তোমাদের অষ্টম শ্রেণী বইয়ে নির্দেশকের কিছু নাম আছে। দেখো, লিটমাস কাগজ, মিথাইল অরেঞ্জ, আরেকটা আছে মিথাইল অরেঞ্জ বা মিথাইল রেড। মিথাইল অরেঞ্জ বা মিথাইল রেড, আরেকটা আছে হলো ফেনফথেলিন। এরা প্রত্যেকেই নির্দেশক। হ্যাঁ, আরেকটা দেখো, মিথাইল কাগজটা তৈরি করা হয় লাইকেন নামক একটা গাছ থেকে, ঠিক আছে। এটা এমসিকিউতে আসে, লাইকেন নামক একটা গাছ থেকে মিথাইল কাগজটাকে, লিটমাস কাগজটা কি করা হয়, তৈরি করা হয়। এখন এই নির্দেশকের কাজ কি? ধরো একটা পাত্র নিলা, এই পাত্রে তুমি অ্যাসিডের দ্রবণ দিলা, অ্যাসিডের দ্রবণ, ঠিক আছে, অ্যাসিড দ্রবণ দিলা। তারপরে তুমি একটা লিটমাস নীল কালারের একটা লিটমাস কাগজ ডুবালা, ঠিক আছে, ব্লু নীল কালারের একটা লিটমাস কাগজ তুমি অ্যাসিড দ্রবণে ডুবিয়ে দিলা। যদি তুমি দেখো এই নীল কালার পরিবর্তন হয়ে লাল হয়ে গেছে, রেড হয়ে গেছে, তাহলে বুঝতে হবে সেটা অ্যাসিড। কথা কি বুঝতে পারছো? আবার তুমি আরেকটা পাত্র নিবা, সেই পাত্রে তোমরা ক্ষারীয় দ্রবণ নিবা, ঠিক আছে, ক্ষারীয় দ্রবণ। তারপরে তোমরা লাল লিটমাস কাগজ ডুবাবা, লাল, রেড। ডুবানোর পর যদি দেখো এই লাল লিটমাস কাগজ তোমার নীল হয়ে গেছে, তাহলে বুঝতে হবে এখানে ক্ষারকের ধর্ম প্রকাশ করতেছে। বুঝতে পারছো? এই লিটমাস কাগজের কাজটা হলো এরকম যে অম্ল বা অ্যাসিড নীল লিটমাস কাগজকে বর্ণ পরিবর্তনের মাধ্যমে লাল করে, আর লাল লিটমাস কাগজকে বর্ণ পরিবর্তনের মাধ্যমে নীল করে। এটা হলো ক্ষারক। কথা কি বুঝতে পারছো? এটাই হলো তোমার নির্দেশকের কাজ। তারপর আসো, এখানে প্রথমে আমি যেটা লিখেছি অ্যাসিড চিনার উপায়। অ্যাসিড তুমি কিভাবে চিনবা যে এটা একটা অ্যাসিড? ঠিক আছে, আচ্ছা, এখন দেখো, হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, সালফিউরিক অ্যাসিড H2SO4, নাইট্রিক অ্যাসিড HNO3, আর পারক্লোরিক অ্যাসিড HClO4। এই চারটা অ্যাসিডের নামই তোমার বিজ্ঞান বইয়ে দেওয়া আছে, আমি চারটাই লিখেছি, ঠিক আছে। এখন দেখো, অ্যাসিডের চেনার উপায়, প্রথমত ওরা জলীয় দ্রবণে H+ আয়ন দিবে। জলীয় দ্রবণে কি আয়ন দিবে? H+ আয়ন দিবে। তা জলীয় দ্রবণ মানে কি? পানি, ঠিক আছে। তাহলে আমি প্রত্যেকটাতে পানি দিচ্ছি। দেখো, জলীয় দ্রবণ, হ্যাঁ, কি আয়ন দিবে? H+ আয়ন দিবে। দেখো, হাইড্রোক্লোরিক অ্যাসিড জলীয় দ্রবণ H+ আয়ন দিবে, মানে ভেঙে যাবে। তাহলে কি হবে বলো? H+ আর ক্লোরিন মাইনাস। এই যে H+ আয়ন দিছে, তার মানে HCl একটা অ্যাসিড। তারপর আসো H2SO4, কয়টা হাইড্রোজেন? দুইটা, 2H+ প্লাস SO4 2-। দেখো, সালফিউরিক অ্যাসিড কি H+ আয়ন দিয়েছে, তার মানে কি অ্যাসিডের বৈশিষ্ট্য মানে কি H+ আয়ন দিতে হবে, তার মানে সালফিউরিক অ্যাসিড একটা অ্যাসিড। এটা কিন্তু সংক্ষিপ্ত কোশ্চেনও আসে, ঠিক আছে। নাইট্রিক অ্যাসিডে আসো, দেখো H+ যোগ NO3- নাইট্রেট, ঠিক আছে। দেখো, জলীয় দ্রবণে H+ আয়ন দিছে, তার মানে নাইট্রিক, এটা একটা অ্যাসিড। তারপর আসো পারক্লোরিক অ্যাসিড, তাহলে H+
পারক্লোরাইড ClO4, পারক্লোরেট মাইনাস। বুঝতে পারছো? তাহলে এখন দেখো এরা প্রত্যেকেই জলীয় দ্রবণে H+ করে আয়ন দিচ্ছে। তাহলে H+ করে আয়ন দিলে সেটা কি অ্যাসিডের ধর্ম প্রকাশ করে। তাহলে কি আমি বলতে পারি হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, পারক্লোরিক অ্যাসিড এরা প্রত্যেকেই কি H+ আয়ন দিচ্ছে। তাহলে অ্যাসিডের মেইন বৈশিষ্ট্যটাই তো প্রকাশ করতেছে, তাই না? তাহলে এভাবেই আমরা চিনতে পারবো এরা অ্যাসিড। এই সংকেতগুলো তোমার মুখস্থ থাকা লাগবে, ঠিক আছে? এখন এদেরকে কিন্তু খাওয়া যায় না, আর খাওয়া যায় না বিধায় এটার নাম হলো অজৈব অ্যাসিড। কি অ্যাসিড? অজৈব অ্যাসিড। যাদেরকে খাওয়ার উপযুক্ত নয় তাদেরকে বলা হয় অজৈব অ্যাসিড, ঠিক আছে? এরপরে আসো অ্যাসিডের বৈশিষ্ট্য। এটা পরীক্ষায় অনেকবার আসছে, অনেকবার। অ্যাসিডের বৈশিষ্ট্য। এখন দেখো অ্যাসিডের বৈশিষ্ট্য কি। হ্যাঁ, আমি 5টা বৈশিষ্ট্য লিখছি। 5টা বৈশিষ্ট্যের মধ্যে 2টা বৈশিষ্ট্য তোমরা জানো, সেটা কি এইমাত্র পড়ায় আসছি। প্রথমত H+ আয়ন দিবে। কি দিবে? H+ আয়ন দিবে। যেমন যে কোনো একটা অ্যাসিড নিতে পারো তুমি যদি HCl নাও, ঠিক আছে, জলীয় দ্রবণে H2O, কি আয়ন দিবে? H+ আয়ন দিবে। তাহলে এটা অ্যাসিডের বৈশিষ্ট্য না? H+ আর ক্লোরিন কি মাইনাস, তাহলে H+ আয়ন দিয়েছে। তার মানে প্রথম বৈশিষ্ট্য হলো H+ আয়ন দিতে হবে, ঠিক আছে? তাহলে প্রথম বৈশিষ্ট্য শেষ। একদম শেষের বৈশিষ্ট্যতে আসো, লিটমাস কাগজের বর্ণ পরিবর্তন হয়ে যাবে। লিটমাস কাগজের বর্ণ পরিবর্তন তো আমি নির্দেশকে তোমাদের বলে দিয়েছি যে নীল লিটমাস কাগজ কি হয়ে যাবে? লাল হয়ে যাবে। তাহলে দেখো নীল লিটমাস কাগজ লাল হয়ে যাবে, ঠিক আছে? বর্ণ পরিবর্তনের মাধ্যমে নীল লিটমাস কাগজ কি হয়ে যাবে? লাল হয়ে যাবে নির্দেশকের মাধ্যমে, ঠিক আছে? তাহলে ওইটা একটা অ্যাসিডের বৈশিষ্ট্য প্রকাশ করে। তাহলে কয়টা হয়ে গেল? 2টা। এরপর আসো অ্যাসিড প্লাস ক্ষার। এটা একদম মুখস্থ করে ফেলো। অ্যাসিড প্লাস ক্ষার, লবণ প্লাস পানি। অ্যাসিড প্লাস ক্ষার, লবণ প্লাস পানি, ঠিক আছে? অ্যাসিড প্লাস ক্ষার, লবণ প্লাস পানি। এখন দেখো আমি যদি একটা অ্যাসিড নেই, ধরো HCl অ্যাসিড নিছি, হ্যাঁ, প্লাস ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড। বুঝো HCl কি একটা অ্যাসিড না? আর ক্ষার NaOH, এই যে OH আছে শেষে, তার মানে ক্ষার। তাহলে এখন দেখো অ্যাসিড প্লাস ক্ষার, তাহলে কি লবণ প্লাস পানি? তাহলে লবণ কি হবে? দেখো তীরচিহ্ন দিচ্ছি, দেখো বিক্রিয়াটা ঘটাচ্ছি। এখানে সোডিয়াম আছে আর এখানে কি আছে? ক্লোরিন। তাহলে সোডিয়াম আর ক্লোরিন কি হয়ে যাবে? একসাথে হবে। তাহলে এটা কি খাবার লবণ না? আমি না বললাম অ্যাসিড প্লাস ক্ষার, লবণ আর পানি? তাহলে সোডিয়াম ক্লোরাইড প্লাস। এখন দেখো এখানে কি আছে? H, আর এখানে কি আছে? OH। তাহলে H আর OH যুক্ত হয়ে কি উৎপন্ন করে বলো? পানি উৎপন্ন করে। তাহলে দেখো 2 নম্বর বৈশিষ্ট্য, অ্যাসিড ক্ষার বা ক্ষারকের সাথে বিক্রিয়া করে লবণ বা পানি উৎপন্ন করবে। এটা অ্যাসিডের একটা বৈশিষ্ট্য। তাহলে অ্যাসিড ক্ষার বা ক্ষারকের সাথে বিক্রিয়া করে লবণ প্লাস পানি উৎপন্ন করবে, এটা অ্যাসিডের 2 নম্বর বৈশিষ্ট্য। আর 1 নম্বর বৈশিষ্ট্য হলো জলীয় দ্রবণে H+ আয়ন দিতে হবে। তাহলে 1 নম্বরটা কি বলো? জলীয় দ্রবণে H+ আয়ন দিতে হবে। 2 নম্বর ক্ষার বা ক্ষারকের সাথে বিক্রিয়া করে লবণ আর পানি উৎপন্ন করবে, গেল 2 নম্বর। আর শেষের দিবা হলো লিটমাস কাগজের মাধ্যমে বর্ণ পরিবর্তন হবে, ঠিক আছে? নীল লিটমাস কাগজ পরিবর্তিত হয়ে লাল লিটমাস কাগজে রূপান্তর হবে। ক্লিয়ার? এইবার আসো 3 নম্বর, অ্যাসিড ধাতুর সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। কি বলছে বলো? অ্যাসিড ধাতুর সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। কেমন? দেখো সবাই, এই দেখো জিঙ্ক একটা ধাতু, একটা অ্যাসিড নাও, সালফিউরিক অ্যাসিড নাও, H2SO4। জিঙ্ক হলো ধাতু আর H2SO4 এটা সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে? তাহলে জিঙ্ক সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? লবণ আর হাইড্রোজেন গ্যাস। তাহলে দেখো এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া। কিন্তু একটা প্রতিস্থাপন বিক্রিয়া। জিঙ্ক হাইড্রোজেনকে সরিয়ে এই জায়গা দখল করবে, হাইড্রোজেন জায়গা দখল করবে, আর হাইড্রোজেনকে মুক্ত করে দেবে, ঠিক আছে? তাহলে কি হচ্ছে বলো? জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন গ্যাস। এই যে দেখো হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করছে, দেখছো? আর হাইড্রোজেন জায়গা দখল করছিল জিঙ্ক নিজে। তাহলে একটা মৌল যদি কোনো যৌগ থেকে একটা মৌলকে সরিয়ে নিজে ওই জায়গা দখল করে, তাহলে সেটাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলা হয়। বুঝতে পারছো? তাহলে অ্যাসিডের 3 নম্বর বৈশিষ্ট্য কি? ধাতুর সাথে অ্যাসিডের বিক্রিয়ায় লবণ আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। কথা ক্লিয়ার? এরপরে আসো ধাতব কার্বনেট, মোস্ট ইম্পর্টেন্ট, ধাতব কার্বনেট। ধরো একটা ধাতুর সাথে একটা কার্বনেট যৌগ নাও,
ক্যালসিয়াম কার্বনেট নিছো? আচ্ছা, ক্যালসিয়াম কার্বনেট। এখন একটা অ্যাসিড নাও, সালফিউরিক অ্যাসিড H2SO4 নিয়েছি, H2SO4। এখন দেখো এই বিক্রিয়াটা কিভাবে করবা? ধাতব কার্বনের সাথে অ্যাসিডের বিক্রিয়া, ধাতব কার্বনের সাথে কি অ্যাসিডের বিক্রিয়া। হ্যাঁ, লবণ প্লাস কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্লাস পানি উৎপন্ন করবে। লবণ প্লাস কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্লাস কি উৎপন্ন করবে? পানি উৎপন্ন করবে। দেখো কি কি লেখা দিই এখানে, লবণ প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি, এই তিনটা জিনিস উৎপন্ন করবে। সবসময় মনে রাখবা, ধাতব কার্বনেটের সাথে যদি অ্যাসিড যুক্ত হয় তাহলে লবণ উৎপন্ন করবে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করবে আর পানি উৎপন্ন করবে। আর এটা মনে রাখার একটা সহজ ট্রিক শিখাই দিই। যদি এখানে কখনো দেখো কার্বনেট আছে, কার্বনেট থাকলে এখান থেকে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, সব সময় না, বেশিরভাগ ক্ষেত্রে কার্বনেট থাকলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। ঠিক আছে, তাহলে আসো ক্যালসিয়াম যাবে কার সাথে? সালফেটের সাথে, এটা একটা লবণ, তাহলে কি উৎপন্ন হবে বলো? ক্যালসিয়াম সালফেট প্লাস যেখানে কার্বনেট সেখানে কার্বন ডাইঅক্সাইড, বলছি না? তাহলে কার্বন ডাইঅক্সাইড। হ্যাঁ, তাহলে কার্বন ডাইঅক্সাইডের অক্সিজেন কয়টা ছিল? 3টা। আমি তো এখানে কার্বন ডাইঅক্সাইড 2টা লিখছি, একটা অক্সিজেন বাকি আছে। আর এই দেখো H2, তাহলে H2 আর এই অক্সিজেন মিলে কি হয়? পানি। বুঝতে পারছো? তাইলে ধাতব কার্বনেট অ্যাসিডের সাথে বিক্রিয়ায় লবণ, কার্বন ডাইঅক্সাইড গ্যাস আর পানি উৎপন্ন করে। আর 5 নম্বর বৈশিষ্ট্য তো বলাই হয়েছে। তাহলে আমরা অ্যাসিডের কয়টা বৈশিষ্ট্য শিখলাম? 5টা। প্রথমটা H+ আয়ন দিবে, পরেরটা অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে লবণ আর পানি উৎপন্ন করবে, এটা প্রশমন বিক্রিয়া। তারপরটা ধাতু আর অ্যাসিডের সাথে বিক্রিয়া ধাতব লবণ আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে, এটা 3 নম্বর বৈশিষ্ট্য। 4 নম্বর ধাতব কার্বনেট প্লাস অ্যাসিড, লবণ প্লাস কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্লাস পানি। আর লিটমাস কাগজ পরিবর্তন হবে, নীল লিটমাস কাগজ লাল বর্ণাকার দল হবে। তাহলে 5টা বৈশিষ্ট্য লিখে দিবা, বর্ণনা সহ পেয়ে যাবে 4 নম্বর বা 3 নম্বর। ঠিক আছে, যদি সৃজনশীলে। এরপরে আসো অ্যাসিডের ক্ষেত্রে আর কি কোশ্চেনটা আসে? আর কোশ্চেন আসলে অ্যাসিডের ব্যবহার বর্ণনাভাবে দেওয়া আছে সব জায়গায়, বইয়েও আছে বর্ণনা, গাইডেও বর্ণনা হবে। আমি এটাকে একটু অন্যভাবে সাজাইছি। ঠিক আছে, কেমন? তুমি দেখো তোমার যে অ্যাসিডের ব্যবহার তোমার মেইন বইয়ে আছে, সেখানে এলোমেলোভাবে আছে, আমি সাজিয়ে লিখছি। অ্যাসিড বলতে তো এখানে সবগুলোই তো অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, কার্বলিক অ্যাসিড। ঠিক আছে, এটা সবই তো অ্যাসিড। তা আমি কি করছি, কোন অ্যাসিডের কি ব্যবহার সেটা আলাদাভাবে লিখছি। দেখো প্রথমে আমি কি লিখছি? হাইড্রোক্লোরিক অ্যাসিডের ব্যবহার। হাইড্রোক্লোরিক অ্যাসিড খাদ্যদ্রব্য হজমে সহায়তা করে। ঠিক আছে, তোমার পেটের ভিতরে কোন গ্যাস আছে, তুমি যখন খাবার খাও ওইখান থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ হয়, ওই নিঃসরণের মাধ্যমে খাদ্যদ্রব্যটা কি হয়? হজম হয়। তাহলে খাদ্যদ্রব্য হজমে হাইড্রোক্লোরিক অ্যাসিডের একটা ব্যবহার রয়েছে। তারপর আসো ইস্পাত তৈরির কারখানায়, ইস্পাত যখন তৈরি করা হয় ওইখানে যেন মরিচার সৃষ্টি না হয়, মরিচার তৈরি না হয়, সেজন্য এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার রয়েছে। বুঝতে পারছো? ওষুধ শিল্প, ওষুধ শিল্পে হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার আছে। ওষুধ শিল্পে কেমন ব্যবহার? ওষুধ তৈরি করা হয় কোথায়? ল্যাবে না? তারপরে ওষুধ তৈরি করার ক্ষেত্রে পিএইচের যে মানটা নিয়ন্ত্রণ করা হয়, পিএইচের মান নিয়ন্ত্রণ ক্ষেত্রে HCl একটা ব্যবহার রয়েছে। তাহলে ল্যাব যেখানে ওষুধ তৈরি করা হয় সেখানেও HCl এর ব্যবহার আছে। আবার যেখানে ওষুধ তৈরির ক্ষেত্রে পিএইচের মান নিয়ন্ত্রণ করতে, কম না বেশি নিয়ন্ত্রণ করতেও HCl এর ব্যবহার রয়েছে। ঠিক আছে, তারপরে হচ্ছে চামড়া শিল্পে কাঁচা চামড়া, বুঝছো তো, যেটা প্রক্রিয়াজাতকরণ করা হয়নি, কাঁচা চামড়া প্রক্রিয়াজাতকরণে HCl এর ব্যবহার রয়েছে। এই জন্য বলা হয়েছে চামড়া শিল্পে HCl এর ব্যবহার রয়েছে। কথা বুঝছো? তারপরে আসো টয়লেট পরিষ্কারক দ্রব্য, বাজারে যেগুলো পাওয়া যায়, হারপিক থেকে শুরু করে আরো যেসব দ্রব্য আছে, সেই টয়লেট পরিষ্কারক দ্রব্যতেও HCl এর ব্যবহার রয়েছে। তাহলে আমি কয়টা ব্যবহার লিখলাম? 5টা। খাদ্যদ্রব্য হজমে, ইস্পাত তৈরির কারখানায়, ওষুধ শিল্পে, চামড়া শিল্পে আর টয়লেট পরিষ্কারক দ্রব্য প্রস্তুতিতে। কথা ক্লিয়ার? HCl এর ব্যবহার কমপ্লিট। এবার আসো এগুলো সবই অ্যাসিডের ব্যবহার। সালফিউরিক অ্যাসিডের ব্যবহার দেখো, আইপিএসে কি ব্যাটারি থাকে না? গাড়ি চালানোর ক্ষেত্রে গাড়ি কি ব্যাটারির মাধ্যমে চলে না? মাইক বাজানোর সময়, রিক্সা করে যে বিভিন্ন নোটিশ বা সিনেমার যে করা হয়, জানানো হয় কোন সিনেমা আসতেছে, সেক্ষেত্রে কি মাইক অ্যানাউন্স করা হয় না? বা কারো মৃত্যুতে মাইক অ্যানাউন্স করা হয় না? সৌরবিদ্যুৎ, তোমার বাসার উপরে যে সৌর
প্যানেলটা আছে, ওই সৌর প্যানেলের ভিতরে ব্যাটারি আছে না, সৌর বিদ্যুৎ, এই সব কিছুতেই তো ব্যাটারি আছে। এই ব্যাটারি প্রস্তুত করতে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়, ঠিক আছে। তারপরে আসো সালফিউরিক অ্যাসিডের আরও ব্যবহার রয়েছে। ডিটারজেন্ট, বিভিন্ন জিনিস পরিষ্কার করার ক্ষেত্রে ডিটারজেন্ট, হুইল পাউডার, রিন, বাজার দোকানে কিনতে পাওয়া যায় না, এই ডিটারজেন্ট তৈরি করতেও কিন্তু কি সালফিউরিক অ্যাসিডের ব্যবহার রয়েছে। নানা রকম রং, পেইন্টের ক্ষেত্রে আমরা যেগুলো ইউজ করি, দেখো নানা রকম রং, আর এইখানে দেখো পেইন্ট, এই রঙের তৈরির ক্ষেত্রেও কিন্তু সালফিউরিক অ্যাসিডের ব্যবহার রয়েছে, ঠিক আছে। ওষুধপত্র, বিভিন্ন ধরনের ওষুধপত্র তৈরি করার ক্ষেত্রে সালফিউরিক অ্যাসিডের একটা বিরাট ভূমিকা রয়েছে, ঠিক আছে। তারপর আসো কীটনাশক। জমিতে যখন পোকামাকড় অনেক বেশি বৃদ্ধি পায় তখন আমরা কি করি, কীটনাশক স্প্রে করি। এখন কীটনাশক স্প্রে করলে পোকামাকড় দূর হবে, জমি ফসল ভালো হবে। তাহলে কীটনাশক তৈরি করার ক্ষেত্রে সালফিউরিক অ্যাসিডে কি রয়েছে, ব্যবহার রয়েছে। তারপর আসো কাগজ তৈরিতেও সালফিউরিক অ্যাসিডে কি রয়েছে, ব্যবহার রয়েছে। এবং রেয়ন শিল্পে রেশম নামক এক ধরনের আছে না, তুলা, ওইখান থেকে কি প্রস্তুত করা হয় তোমার, বিভিন্ন ফ্লোরে যে কার্পেট, তারপরে মেয়েদের শাড়ি, ঠিক আছে, তারপরে কাপড় চোপড়, এগুলো তৈরি করতে কিন্তু রেয়ন শিল্পে দরকার। এই রেয়ন শিল্প ক্ষেত্রেও কিন্তু সালফিউরিক অ্যাসিড কি রয়েছে, ব্যবহার রয়েছে। এরপর আসো নাইট্রিক অ্যাসিড। হ্যাঁ, নাইট্রিক অ্যাসিডের কোথায় কোথায় ব্যবহার রয়েছে, সার কারখানা, বিভিন্ন সার প্রস্তুত করতে, সার কারখানায় কি প্রস্তুত হয়, সার প্রস্তুত হয়। সার প্রস্তুত করতে নাইট্রিক অ্যাসিডের একটা বিরাট কি রয়েছে, ভূমিকা রয়েছে। বিস্ফোরক প্রস্তুতি, বোমা টাইপ যেগুলো আছে বিস্ফোরক, ওগুলো প্রস্তুতেও কি সালফিউরিক অ্যাসিড ব্যবহার রয়েছে। স্বর্ণ তৈরি করার ক্ষেত্রেও নাইট্রিক অ্যাসিডের কি রয়েছে, ব্যবহার রয়েছে। তারপরে খনি থেকে, মাটির নিচ থেকে ধাতু আহরণ করতে, নবম দশম শ্রেণী ধাতু নিষ্কাশন একটা অধ্যায় আছে, ওই ধাতু আহরণ করতেও নাইট্রিক অ্যাসিডের ব্যবহার রয়েছে। কথাই বুঝতে পারছো? আচ্ছা, একদম শেষে তোমাদের একটা অ্যাসিডের নাম আছে কার্বলিক অ্যাসিড। C6H5OH, দেখো C6H5OH, ঠিক আছে। কার্বলিক অ্যাসিডের কোথায় ব্যবহার হয়, ধরো তোমার বাসায় সাপের উপদ্রব বেড়ে গেছে, সাপের উপদ্রব কমাতে কার্বলিক অ্যাসিডের ব্যবহার রয়েছে, ঠিক আছে। তাহলে এইটার ব্যবহার জাস্ট একটাই, আর বাকি সবগুলোর ব্যবহার তো আমি লিখিয়ে দিছি, তোমরা স্ক্রিনশট দিয়ে নেবা এবং এগুলো মুখস্থ করে ফেলবা, ঠিক আছে। তাহলে এরপরে আসো অ্যাসিডযুক্ত খাবার কি কি, মানে কোন অ্যাসিডগুলো তোমরা খেতে পারবা। জৈব অ্যাসিড যারা আছে তাদেরকে খাওয়া পসিবল, জৈব অ্যাসিড খাওয়া যায়, ঠিক আছে। দেখো এগুলো এমসিকিউতে আসে। আঙুর কমলা লেবু তে কোন অ্যাসিড থাকে, সাইট্রিক অ্যাসিড। আঙুর কমলা লেবু সাইট্রিক অ্যাসিড। আপেল আনারসে কোন অ্যাসিড থাকে, ম্যালিক অ্যাসিড। আঙুর কমলা লেবু কোন অ্যাসিড থাকে, সাইট্রিক অ্যাসিড। তেঁতুলে আসো, তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড। টার্টারিক একসাথে মিল, তেঁতুল টার্টারিক মিল হয়, উচ্চারণে মিল আসে, তেঁতুল টার্টারিক, এভাবে তেঁতুলে টার্টারিক অ্যাসিড থাকে। টমেটোতে অক্সালিক অ্যাসিড থাকে। আমলকি এটা আমলকি, মানে অ্যাসকর্বিক, দেখো আসে আমলকি থাকে অ্যাসকর্বিক অ্যাসিড, তাহলে এটা মনে রাখবা, এটা এটা আমলকি অ্যাসকর্বিক। টেটুল, হ্যাঁ, টেটুল টার্টারিক, ঠিক আছে, মনে রাখবা টেটুলে টার্টারিক, কথা বুঝছো। আমলকিতে অ্যাসকর্বিক, এই দুটো এভাবে মনে রাখবা। আপেল আনারসে ম্যালিক অ্যাসিড, আঙুর কমলা লেবু সাইট্রিক অ্যাসিড, টমেটোতে অক্সালিক অ্যাসিড। ক্লিয়ার? এই অ্যাসিড নিয়ে যা টাইপ 1 আমি আনছি, এর বাইরে তুমি গাইড বই খুলে দেখো, যত কিছু খুলে দেখো, একটাও বাদ যাবে না, সব এখানে আছে, ঠিক আছে। খালি তোমার অ্যাসিডের ব্যবহারটা কি করতে হবে, মুখস্থ করতে হবে, এছাড়া আর কোনো কাজ নাই। আর এটা তো বুঝে পড়তে হবে। অ্যাসিড H+ আয়ন দেয়, অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া লবণ আর পানি উৎপন্ন করে, প্রশমন বিক্রিয়া। ধাতুর সাথে অ্যাসিড বিক্রিয়া লবণ প্লাস হাইড্রোজেন গ্যাস, ধাতব কার্বন অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ প্লাস কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্লাস পানি উৎপন্ন করে, আর লিটমাস কাগজের বর্ণ পরিবর্তন, ঠিক আছে। এখন আমরা চলে যাবো টাইপ 2। এখন দেখো আমরা টাইপ 2 ক্ষারক। এখন ক্ষারক চিনবা কিভাবে, যে সকল যৌগের শেষে অক্সাইড বা হাইড্রোক্সাইড থাকবে তারা ক্ষার বা ক্ষারক। যে সকল যৌগের শেষে অক্সাইড বা হাইড্রোক্সাইড থাকবে, মানে ধাতব অক্সাইড অথবা ধাতব হাইড্রোক্সাইড, তারাই ক্ষারক, এখন এর আগের ভিডিওতে আমি বলছি
একটা লিটমাস কাগজ যদি ক্ষারকের দ্রবণে দেওয়া হয়, যদি লাল লিটমাস কাগজ নীল হয়ে যায় তাহলে এটা ক্ষারকের বৈশিষ্ট্য বহন করে। ঠিক আছে, এটা সবাই জানো, তাও বলে নিলাম। এবার ক্ষারক চেনার উপায়, ক্ষারক চেনার উপায় দেখো, এখানে তিনটা যৌগ আছে, একটা সোডিয়াম হাইড্রোক্সাইড, একটা পটাশিয়াম হাইড্রোক্সাইড, একটা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, এখন ওরা যখন জলীয় দ্রবণে OH মাইনাস দিবে, OH মাইনাস আয়ন দিবে, তখন ওরা ক্ষারক হবে। ঠিক আছে, জলীয় দ্রবণ তো বুঝছোই, অবশ্যই H2O থাকতে হবে, পানি, H2O, H2O। জলীয় দ্রবণে OH মাইনাস দিবে, OH মাইনাস। এখন দেখো কিভাবে, এই যে জলীয় দ্রবণ দেওয়া হলো, তাহলে এখানে কি হবে, সোডিয়াম প্লাস আর হাইড্রোক্সিল মাইনাস। বুঝছো? তাহলে এই যে জলীয় দ্রবণে OH মাইনাস দিচ্ছে না, তার মানে সোডিয়াম হাইড্রোক্সাইড একটি ক্ষারক। ক্লিয়ার? সেম কথা পটাশিয়াম হাইড্রোক্সাইড, তাহলে জলীয় দ্রবণে কি দিবে, পটাশিয়াম প্লাস আর হাইড্রোক্সিল মাইনাস আয়ন দিবে। কথা কি বুঝতে পারছো? তাহলে পটাশিয়াম হাইড্রোক্সাইড একটি ক্ষারক। ওকে, আচ্ছা এরপরে আসো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, তাহলে অ্যালুমিনিয়াম কয়টা, তিনটা না? তাহলে কি আয়ন দিয়ে বলো, Al3 প্লাস প্লাস 3OH মাইনাস, 3OH মাইনাস। এই যে OH মাইনাস দিছে, তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড একটি ক্ষারক। কিন্তু এই তিনটার মধ্যে একটা বিশেষ পার্থক্য আছে। পার্থক্যটা কি, এটা পরীক্ষা আসে তোমাদের। হ্যাঁ, এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে না, এই যে হাইড্রোক্সাইড পানিতে দ্রবণীয়, এটাও পটাশিয়াম হাইড্রোক্সাইড পানিতে দ্রবণীয়, মানে পানির সাথে মিশে যায়, দ্রবণীয় শব্দতে মিশে যাওয়া। কিন্তু অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড পানিতে অদ্রবণীয়, মানে অদক্ষেপ সৃষ্টি করে। হ্যাঁ, পানিতে অদ্রবণীয়। বুঝতে পারছো? এখন পানি সব এদের তিনজনই কিন্তু ক্ষারক, কিন্তু এদের মধ্যে দুইজন হলো পানিতে দ্রবণীয় আর একজন হলো পানিতে অদ্রবণীয়। তাহলে যারা পানিতে দ্রবণীয়, কথা বুঝবো, যারা পানিতে দ্রবণীয় তারা হলো ক্ষার। বুঝতে পারছো? পানিতে দ্রবণীয় তারা হলো কি, ক্ষার। ক্ষারক তো অবশ্যই সবাই ক্ষারক, ঠিক আছে। পানিতে দ্রবণীয় যারা তারা হলো কি, ক্ষার। আর পানিতে অদ্রবণীয়, পানিতে অদ্রবণীয় তারা হলো ক্ষারক। ঠিক আছে, কথা বুঝছো? মানে পানিতে দ্রবণীয় ক্ষার আর পানিতে অদ্রবণীয় ক্ষারক। এখন এইভাবে একটা কোশ্চেন আসে তোমাদের, সকল ক্ষারই ক্ষারক, কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। দেখো, এই যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এটা কিন্তু ক্ষারক, কিন্তু কি নয়, ক্ষার নয়। কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, এরা কিন্তু কি, ক্ষার। তার মানে ক্ষার, ওরা ক্ষারক হতে পারবে, কিন্তু ও যে শুধু ক্ষারক, ও কি হতে পারবে না, ক্ষার হতে পারবে না। কথা কি বুঝতে পারছো? তাহলে এটা এভাবেই তোমরা কি, এইটা পরীক্ষা আসবে। হ্যাঁ, ক্ষারক চেনার উপায় শেষ। এবার আসো ক্ষারকের বৈশিষ্ট্য। ক্ষারকের বৈশিষ্ট্য আমি অনেকগুলো বৈশিষ্ট্য লিখছি। এর আগে অ্যাসিডের যে বৈশিষ্ট্য ছিল, ওইখানেও কিন্তু বিভিন্ন ক্ষারক ছিল, ওইগুলো আনতে পারবা। ঠিক আছে, কিন্তু এখন তোমরা দেখো প্রথমে কি, প্রথম বৈশিষ্ট্যের নাম কি, OH মাইনাস আয়ন দিবে। এইমাত্র শিখছি আমরা। ঠিক আছে, তাহলে আমরা যদি নেই সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণে, কি দ্রবণে, জলীয় দ্রবণে অবশ্যই OH মাইনাস আয়ন দিতে হবে, নাহলে ক্ষারক হতে পারবে না। তাহলে দেখো, সোডিয়াম প্লাস যোগ OH মাইনাস আয়ন দিয়েছে, তাহলে ক্ষারকের বৈশিষ্ট্য এক নম্বর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এটাই মেইন বৈশিষ্ট্য। তাহলে এক নম্বর বৈশিষ্ট্য হয়ে গেছে। তারপরে আসে অ্যাসিড প্লাস ক্ষার। তোমাদের আগে শিখেছি অ্যাসিড প্লাস ক্ষার লবণ প্লাস পানি উৎপন্ন করে। ঠিক আছে, তাহলে আমি যদি এখন একটা বিক্রিয়া লিখি, আগেও এটা লিখছিলাম, হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে কি উৎপন্ন হবে, সোডিয়াম ক্লোরাইড
NaCl, এই যে NaCl আর H আর OH মিলে কি উৎপন্ন করবে? পানি। লবণ প্লাস পানি, প্রশমন বিক্রিয়া, প্রশমন বিক্রিয়া। অ্যাসিড প্লাস ক্ষার, লবণ প্লাস পানি উৎপন্ন করবে, প্রশমন বিক্রিয়া। 2 নম্বর বৈশিষ্ট্য ক্ষারকের। আর 1 নম্বর বৈশিষ্ট্য হলো OH মাইনাস আয়ন দিবে। 2টা বৈশিষ্ট্য হয়ে গেছে। এবার আসো, ক্ষারকের একটা গুরুত্বপূর্ণ কার্যক্রম আছে, সেটা হলো আমরা অনেক সময় খাবার খাই না, খাবার খাওয়ার পরে আমাদের অ্যাসিডিটি হয়, অস্বস্তি হয়, পেটে ব্যথা উপশম হয়। সেই ক্ষেত্রে আমরা কিছু অ্যান্টাসিড ওষুধ গ্রহণ করি, ঠিক আছে? অ্যান্টাসিড মানে কি? গ্যাস্ট্রিকের ওষুধ, ঠিক আছে? যেটা তোমরা বাজারে মানে দোকানে গেলে গ্যাস্ট্রিকের ওষুধ নামে পরিচিত আর কি। তাহলে অ্যাসিডিটি প্রশমন করে কে? কারক। এখন দেখো, এখানে কিন্তু অ্যাসিডেরও ভূমিকা আছে, কিন্তু দেখো এখানে মূলত কি, আমরা যে গ্যাস্ট্রিক ওষুধটা খাই এটা কি ক্ষারকীয়, এই জন্য এটা ক্ষারকের বৈশিষ্ট্যের মধ্যে আমি আনছি, ঠিক আছে? আর অ্যাসিড তো তোমার পেটের ভিতরে আছেই। এখন দেখো, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড একটা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এই দুইটাই কিন্তু অ্যান্টাসিড হিসেবে পরিচিত। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এরা যদি বিক্রিয়া করে দেখো, তাহলে কি উৎপন্ন করবে? ম্যাগনেসিয়ামের যোজন কত? 2, তাহলে কি উৎপন্ন করবে বলো? ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড। কথা বুঝছো? আর কি উৎপন্ন করবে বলো? আর উৎপন্ন করবে কি? পানি। আর উৎপন্ন করবে পানি। তাহলে লবণ প্লাস পানি উৎপন্ন করবে, তাহলে কি বিক্রিয়া? প্রশমন বিক্রিয়া, অ্যান্টাসিড কিন্তু, ঠিক আছে? তারপরে আসে আরেকটা অ্যান্টাসিড ওষুধ আছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কি উৎপন্ন করে বলো? অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্লাস কি? পানি। সমতা করলাম না, ঠিক আছে? তাই দেখো, তাহলে এটা একটা ক্ষারকের কি বৈশিষ্ট্য? অ্যাসিডিটি প্রশমন করে। অ্যাসিডিটি প্রশমন, এটাও পরীক্ষা আসে, অ্যাসিডিটি প্রশমন করে। তাহলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্লাস পানি। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড HCl এর সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্লাস পানি। আচ্ছা, তুমি যদি করতে চাও, সমতা করতে চাও, তাহলে এখানে দেখো ক্লোরিন কয়টা? 3টা। এখানে ক্লোরিন কয়টা? 1টা, তাহলে 3 দিয়ে দাও। তো 3HCl, ক্লোরিন 3টা হয়েছে, আর হাইড্রোজেন কয়টা? 3টা, আর Na কয়টা? 3টা, মোট 6টা হয়। তাহলে এখানে আমি 3 দিয়ে দেই, 3 দুগুণে কত? 6। আর অক্সিজেন কয়টা? 3টা, এই যে 3টা অক্সিজেন আছে, ওকে। তারপরে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড প্লাস HCl, তাই ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এখানে দেখো ক্লোরিন কয়টা? 1টা, এখানে কয়টা? 2টা, তাহলে এখানে সামনে কি দিয়ে দাও? 2 দিয়ে দাও। তাহলে ক্লোরিন 2টা হয়েছে, আর হাইড্রোজেন কয়টা গেছে? 2টা, আর এখানে 2টা, কিন্তু এখানে হলো 2টা আর 2টা 4টা, তাহলে এখানে 2 দিয়ে দাও। তাহলে 2 দুগুণে 4, তাহলে এখানে 2টা, আর এই যে 2টা 4, আর অক্সিজেন 2টা, এই যে অক্সিজেন 2টা। সমতা করে দিলাম, ঠিক আছে? এবার আসো, এটা হলো 3 নম্বর বৈশিষ্ট্য, চুনের পানি প্লাস কার্বন ডাইঅক্সাইড। এখন তোমরা জানো না চুনের পানির সংকেত কি বলো? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস কি? কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস কি? কার্বন ডাইঅক্সাইড। গুরুত্বপূর্ণ, এটা সংক্ষিপ্ত কোশ্চেনও আসে। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ক্ষারক কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেট, চুনাপাথর, অদ্রবণীয় চুনাপাথর, ঠিক আছে? CaCO3। দেখো ক্যালসিয়াম কার্বন ডাইঅক্সাইডের কয়টা অক্সিজেন? 2টা, আর এখান থেকে একটা অক্সিজেন নিব 3টা, আর এখানে একটা অক্সিজেন বাকি আছে 2টা না, একটা নিছি, তাহলে H2O প্লাস পানি উৎপন্ন করবে। এটা কিন্তু অদ্রবণীয়, এটা কি? অদ্রবণীয়, অদ্রবণীয়, এবং চুনের পানিকে ঘোলাটে করে দিবে, অদ্রবণীয়, ঠিক আছে? তাহলে চুনের পানি প্লাস কার্বন ডাইঅক্সাইড যদি বিক্রিয়া ঘটানো হয়, অদ্রবণীয় চুনাপাথর আর পানি উৎপন্ন করবে এবং চুনের পানিকে ঘোলাটে করে দিবে। এই ধরনের একটা কোশ্চেন, সংক্ষিপ্ত কোশ্চেন আসে, ঠিক আছে? এরপরে আসো 5 নম্বর বৈশিষ্ট্য ক্ষারকের, ব্লিচিং পাউডার তৈরি। ব্লিচিং পাউডার তৈরি, হ্যাঁ। এখন ব্লিচিং পাউডার তৈরি, এই বিক্রিয়াটা কে করাচ্ছে? ক্ষারক। দেখো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ক্ষারক প্লাস কি? ক্লোরিন গ্যাস। এই বিক্রিয়াটা ঘটাইতে গেলে তোমার 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন। কয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা? 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন, ঠিক আছে? এখন দেখো চুনের পানি যদি ক্লোরিন গ্যাসের সাথে বিক্রিয়া করে ব্লিচিং পাউডার, হ্যাঁ, ব্লিচিং পাউডার, তাহলে দেখো CaOCl, ক্যালসিয়াম হাইপোক্লোরাইড, CaOCl। দেখো ক্যালসিয়াম, এখান থেকে একটা 2টা আছে অক্সিজেন, একটা নাও, ও Cl দুইবার হয়ে গেছে, এখান থেকে অক্সিজেন 2টা ছিল, একটা নিছো, একটা বাকি আছে, আর H2, তাহলে কি উৎপন্ন করবে বলো? প্লাস পানি, ঠিক আছে? তাহলে চুনের পানি ক্লোরিন গ্যাসের সাথে বিক্রিয়া করে অবশ্যই 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ব্লিচিং পাউডার CaOCl, ক্যালসিয়াম হাইপোক্লোরাইড, ঠিক আছে, প্লাস কি উৎপন্ন করে? পানি। এটাও একটা কি? ক্ষারকের বৈশিষ্ট্য, মানে ব্লিচিং পাউডার প্রস্তুত করে। ক্লিয়ার? কে বুঝছো হাত তুলো।
লিটমাস পেপারের বর্ণ পরিবর্তন, তারপরে আরো অনেক বৈশিষ্ট্য আছে, কিন্তু আমার মনে হয় তোমার 5টা বৈশিষ্ট্য দিলে হয়ে যায় ক্ষারকের বৈশিষ্ট্য। কথা কি বুঝতে পারছো? এইবার আসো ক্ষারকের ব্যবহার। ক্ষারকের ব্যবহার এখন দেখো, চুনের পানিতে ক্ষারকের কি রয়েছে, ব্যবহার রয়েছে। চুনের পানি তৈরিতে দেখো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তাহলে OH, এখানে ক্ষারক আছে, তাহলে চুনের পানিতে কি সংকেত, কি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তাহলে ক্ষারকের ব্যবহার না এটা। তারপরে সাবান তৈরির মূল উপাদান কে, সোডিয়াম হাইড্রোক্সাইড, OH, ক্ষারক আছে, তাহলে সাবান তৈরি করতে আমরা যে সাবান ইউজ করি, তাহলে সাবান তৈরির মূল উপাদানটাই হলো সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এটাকে ক্ষারকের ব্যবহারের মধ্যে পড়ে না। কাগজ ও রেয়ন শিল্পে সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষারকের ব্যবহার রয়েছে, কাগজ এবং রেয়ন শিল্পে, ঠিক আছে। আচ্ছা, লাইম ওয়াটার। এবার দেখো এটা কি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের পাতলা দ্রবণকে লাইম ওয়াটার বলে। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের পাতলা দ্রবণকে লাইম ওয়াটার বলে। এখন দেখো এই যে লাইম ওয়াটার প্রস্তুত করতে তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আছে, তাহলে এটা কি ক্ষারকের ব্যবহারের মধ্যে পড়ে না? তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের পাতলা দ্রবণকে লাইম ওয়াটার বলে, আর লাইম ওয়াটার প্রস্তুত করতে ক্ষারক প্রয়োজন। ওকে, মিল্ক অফ লাইম, লাইম ওয়াটার ছিল হলো তোমার পাতলা দ্রবণ, আর মিল্ক অফ লাইম হবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের তৈরি পেস্ট। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের তৈরি পেস্ট হলো মিল্ক অফ লাইম। তাহলে এটা তো ক্ষারকের ব্যবহারের মধ্যে পড়ে, যদিও সেম, এটা পাতলা দ্রবণ আর এটার পেস্ট। ওকে, তারপর আসো মিল্ক অফ ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের সাসপেনশন মানে কি, সিরাপ। সাসপেনশন মানে হইলো, অনেকে জানে না, লিখে দিচ্ছি, সিরাপ। আমরা গ্যাস্ট্রিকের ওষুধও খাই, আবার কি সিরাপও খাই। অতিরিক্ত মাত্রায় যদি অ্যাসিডিটি প্রবলেম করে তাহলে আমরা সিরাপ গ্রহণ করি, ঠিক আছে। তাহলে ওইটা হলো কি, দেখো মিল্ক অফ ম্যাগনেসিয়া, তাহলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের সাসপেনশন তৈরি মানে সিরাপ তৈরি, তাহলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের সাসপেনশন তৈরিতে ক্ষারকের ব্যবহারের মধ্যে পড়ে না। বুঝতে পারছো? তাহলে আমাদের কি শেষ করলাম, ক্ষারক চেনার উপায়, ক্ষারকের বৈশিষ্ট্য, ক্ষারকের ব্যবহার, ঠিক আছে। এবার কিছু গুরুত্বপূর্ণ সংকেত আমরা শিখে নিই এই অধ্যায়ের জন্য। চুনাপাথরের সংকেত ক্যালসিয়াম কার্বনেট CaCO3, চুনাপাথরের সংকেত ক্যালসিয়াম কার্বনেট CaCO3। আগুন নেভানোতে কোন গ্যাস ব্যবহার করা হয়, কার্বন ডাইঅক্সাইড। আগুন নেভানোতে কোন গ্যাস ব্যবহার করা হয়, কার্বন ডাইঅক্সাইড। খাবার সোডা বা বেকিং পাউডার, ঠিক আছে, আমরা বিভিন্ন জিনিস প্রস্তুত করতে, কেক টেক এগুলো প্রস্তুত বেকিং পাউডার লাগে না, সোডিয়াম বাইকার্বনেট অথবা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট অথবা হাইড্রোজেন কার্বনেট, একই কথা। খাবার সোডা বা বেকিং পাউডারের সংকেত সোডিয়াম বাইকার্বনেট বা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। খাবার সোডা বা বেকিং পাউডারের সংকেত সোডিয়াম বাইকার্বনেট বা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। চুন, পানির সাথে আমরা চুন খাই, আবার দেয়ালে চুন কাম করতে আমরা চুন ব্যবহার করি, তাই না? তাহলে চুনের সংকেত কি বলো, ক্যালসিয়াম অক্সাইড। চুনের সংকেত কি বলো, ক্যালসিয়াম অক্সাইড। চুনের সংকেত কি বলো, ক্যালসিয়াম অক্সাইড। চুনের পানি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, চুনের পানি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, চুনের পানি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, CF+OH2। চুনের পানির সংকেত কি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। চুনের সংকেত কি, ক্যালসিয়াম অক্সাইড। খাবার সোডা বা বেকিং পাউডারের সংকেত কি, সোডিয়াম বাইকার্বনেট অথবা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, NaHCO3। আগুন নেভানোতে কোন গ্যাস ব্যবহার করা হয়, কার্বন ডাইঅক্সাইড। আর চুনাপাথরের সংকেত হলো কি, ক্যালসিয়াম কার্বনেট। এই হলো আমাদের কি, টাইপ 2 ক্ষারক, ঠিক আছে। এখন আমরা চলে যাবো টাইপ 3 লবণে। দেখো এখন আমরা আছি টাইপ 3 তে, অর্থাৎ লবণ। এটা থেকে তেমন বেশি বড় কোশ্চেন আসে না, ঠিক আছে, আর তেমন কিছু নাইও, যতটুকু আছে ততটুকু আমি বলতেছি। দেখো লবণ হলো একটা নিরপেক্ষ পদার্থ। লবণ কি, নিরপেক্ষ পদার্থ, অর্থাৎ যারা অ্যাসিডও না ক্ষারও না, এটা একটা নিরপেক্ষ পদার্থ। অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করলে সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট একটি পদার্থ তৈরি করে, নিরপেক্ষ পদার্থ, সেটার নাম হলো লবণ। এটা দেখো 1 নম্বর লবণ প্রস্তুতে 1 নম্বর ইতে আছে, অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে সম্পূর্ণ ভিন্নধর্মী একটা নিরপেক্ষ পদার্থ তৈরি করে, সেটা হলো লবণ। এটাই লবণের সংজ্ঞা, ঠিক আছে। আর লবণ হলো একটা নিরপেক্ষ পদার্থ। আর লবণের স্বাদ কেমন, স্বাদ হলো নোনতা। লবণের স্বাদ হলো কি, নোনতা, ঠিক আছে।
এখন দেখো লবণ চিনার উপায়, ঠিক আছে? এখন তোমরা কিভাবে একটা যৌগ দেখলে বুঝবা যে এটা একটা লবণ? আপাতত ক্লাস 8 এবং 9 10-এ এতটুকু জানলেই হবে, ঠিক আছে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরা হলো হ্যালোজেন মৌল। হ্যালোজেন মৌল অর্থাৎ লবণ উৎপাদনকারী, লবণ উৎপাদনকারী মৌল, ঠিক আছে? যে সকল যৌগের শেষে ফ্লোরিন দেখবা, ক্লোরিন দেখবা, ব্রোমিন দেখবা, আয়োডিন দেখবা, এরা লবণ। যেমন দেখো ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2, শেষে ক্লোরিন আছে, তার মানে এটা একটা লবণ। ধরো ম্যাগনেসিয়াম ফ্লোরাইড, শেষে ফ্লোরিন আছে মানে ফ্লোরাইড, তাহলে এটা একটা লবণ। বুঝতে পারছো কথা? মানে এক কথায় যদি তোমার কোনো যৌগের শেষে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন থাকে তাহলে তারা লবণ, এতটুকু জেনে রাখবা। আর ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনকে বলা হয় হ্যালোজেন মৌল। হ্যালোজেন শব্দ অর্থ লবণ উৎপাদনকারী। কথা বুঝতে পারছি? এবার আসো, এগুলো মৌলের ক্ষেত্রে। যৌগের ক্ষেত্রে আমরা লবণ চিনব কিভাবে? কোনো যৌগের শেষে, কোনো মৌলের শেষে যে সালফাইড, নাইট্রেট, নাইট্রাইট, কার্বনেট থাকে তাহলে তারাও লবণ। যেমন দেখো ক্যালসিয়াম সালফেট, এই যে লাস্টের সালফেট আছে, লবণ। কথা কি বুঝতে পারছো? তারপরে আসো মনে করো ম্যাগনেসিয়াম সালফেট, সে সালফেট আছে, লবণ। সেম ভাবে সালফাইড থাকলে, নাইট্রেট থাকলে, কার্বনেট থাকলে এরা লবণ। তাহলে আমি মনে করি এতটুকু আর এতটুকু যদি মুখস্থ থাকে তাহলে তোমরা দেখলেই চিনতে পারবা যে এটা লবণ। বুঝতে পারছো কথা? কিছু কিছু লবণের যৌগ আবার ক্ষারধর্মী হয়, ওটা আমরা যখন পড়বো তখন মুখস্থ করে ফেলবো, ঠিক আছে? যে এটা ক্ষারধর্মী বা এদের বৈশিষ্ট্য দেখলে বুঝতে পারবো। আচ্ছা, এরপরে আসো লবণ কিভাবে প্রস্তুত করা হয়। দেখো প্রথম প্রস্তুতের যে বিক্রিয়াটা, অ্যাসিড প্লাস ক্ষার, লবণ প্লাস পানি, ঠিক আছে? এখন বিক্রিয়াটা দেখো খেয়াল করে, একটা বিক্রিয়া নেই, অ্যাসিড HCl প্লাস ক্ষার নাও সোডিয়াম হাইড্রোক্সাইড। দেখো যেখানে সোডিয়াম সেখানে ক্লোরিন যাবে, মানে খাবার লবণের সংকেত কি? সোডিয়াম ক্লোরাইড, যেটা আমরা খাই, সোডিয়াম ক্লোরাইড। তাহলে দেখো অ্যাসিড প্লাস ক্ষার, লবণ প্লাস পানি, নিরপেক্ষ পদার্থ। তাহলে সোডিয়াম আর ক্লোরিন যেহেতু আছে তার মানে এটাই তো লবণ। NaCl প্লাস এখানে H আর OH যুক্ত হয়ে কি উৎপন্ন করে? পানি, H2O। তাহলে সম্পূর্ণ ভিন্নধর্মী একটা পদার্থ লবণ উৎপন্ন হয়েছে, হ্যাঁ, লবণ প্রস্তুত হয়েছে। তাহলে লবণ প্রস্তুত করার 1 নম্বর বিক্রিয়া বুঝছো তো? অ্যাসিড প্লাস ক্ষার, লবণ প্লাস পানি। এবার 2 নম্বর বিক্রিয়া আসো। দেখো আমি লিখছি ধাতু প্লাস অ্যাসিড, লবণ প্লাস হাইড্রোজেন গ্যাস, ধাতু প্লাস অ্যাসিড, লবণ প্লাস হাইড্রোজেন গ্যাস। এই দেখো এখানে লবণ আছে, নিরপেক্ষ পদার্থ, আর হাইড্রোজেন গ্যাস। আচ্ছা, এটার বিক্রিয়া কেমন হবে? দেখো একটা ধাতু নাও, ধরো জিঙ্ক, হ্যাঁ, প্লাস কি নিবা বলো? H2SO4, সালফিক অ্যাসিড। তাহলে এখন দেখো জিঙ্ক কি ধাতু, আর H2SO4 এটা একটা অ্যাসিড। তাহলে ধাতু প্লাস অ্যাসিড, লবণ প্লাস হাইড্রোজেন গ্যাস। এবার দেখো জিঙ্ক সালফেট, হাইড্রোজেন সরে যাবে, নিরপেক্ষ হয়ে যাবে, তাহলে কি? H2। কথা বলো, হাইড্রোজেন সরে গেছে, এটা প্রতিস্থাপন বিক্রিয়া কিন্তু। তাহলে এখন দেখো সম্পূর্ণ ভিন্নধর্মী একটা নতুন পদার্থ জিঙ্ক সালফেট তৈরি হয়েছে না? এটাই লবণ, এটাই কি? লবণ। কথা কি বুঝতে পারছো? তাহলে 2 নম্বর বিক্রিয়া শেষ। এইবার আসো ধাতব কার্বনেট প্লাস অ্যাসিড, লবণ প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি, এই বিক্রিয়াগুলো কিন্তু আমরা আগেও পড়ছি অ্যাসিড আর ক্ষারকের মধ্যে। দেখো বিক্রিয়া তাও বুঝে দিতেছে আবার। বিক্রিয়া ধাতব কার্বনেট, ধাতব কার্বনেট নাও, ক্যালসিয়াম কার্বনেট নিছি, প্লাস কি? অ্যাসিড, কি নেওয়া যায় বলো? H2SO4 নিলাম। তাহলে এখন দেখো তোমার যেখানে কার্বনেট সেখানে কার্বন ডাইঅক্সাইড, প্রথমে একটু ফাঁকা রাখি, কার্বন ডাইঅক্সাইড প্লাস। এবার দেখো ক্যালসিয়াম কার সাথে যাবে? সালফেটের সাথে, এটা একটা লবণ, ক্যালসিয়াম সালফেট, নিরপেক্ষ পদার্থ, গেছে? তাহলে এখন দেখো কার্বনেটের অক্সিজেন কটা ছিল? 3টা, আর কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন কটা? 2টা। এখানে একটা বাকি অক্সিজেন পাইছি না? আর এই হাইড্রোজেন যুক্ত হয়ে কি উৎপন্ন করবে? পানি।
তাহলে এখানে দেখো ক্যালসিয়াম কার্বনেট, এটা একটা লবণ না, নিরপেক্ষ পদার্থ না। তাইলে লবণ আমি তিনটা বিক্রিয়ার মাধ্যমে বুঝাইছি, একটা অ্যাসিড প্লাস ক্ষার, লবণ প্লাস পানি, ধাতু প্লাস অ্যাসিড, লবণ প্লাস হাইড্রোজেন গ্যাস, ধাতব কার্বন প্লাস অ্যাসিড, লবণ প্লাস কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্লাস পানি। তাহলে লবণ প্রস্তুত হয়ে গেছে। এইবার আসো লবণের ব্যবহার, 5টা ব্যবহার লিখছি, আরও আছে, আপাতত এইটুকু জানলেই হবে। রান্নার কাজে লবণ ব্যবহার করা হয়, যেমন সোডিয়াম ক্লোরাইড। রান্নার কাজে কেন? রান্নার স্বাদ বৃদ্ধির জন্য। যদি লবণ ইউজ করা না হয় তাহলে রান্নার স্বাদ কি বৃদ্ধি পাবে? পাবে না, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো শরীরের পুষ্টি। লবণ কিন্তু আমাদের শরীরের খনিজ পদার্থের ঘাটতি পূরণ করে, তাই লবণের শরীরের পুষ্টি উপাদানের জন্য আমাদের কি লবণের প্রয়োজন। বিভিন্ন শিল্পক্ষেত্রে, গার্মেন্টস ফ্যাক্টরিতে, কলকারখানায় লবণের ব্যবহার রয়েছে, পেইন্ট রঙের ক্ষেত্রে লবণের ব্যবহার রয়েছে, ঠিক আছে। কৃষি ক্ষেত্রে সার তৈরি, এর আগে অ্যাসিডে পড়ছে না, সার তৈরির ক্ষেত্রে, সার ইউরিয়া সার তৈরি করার ক্ষেত্রে, বিভিন্ন ধরনের সার প্রস্তুত করার ক্ষেত্রে, অর্থাৎ কৃষি ক্ষেত্রে লবণের কি রয়েছে? ব্যবহার রয়েছে। তারপরে চিকিৎসা ক্ষেত্রে আসো। এখন চিকিৎসা ক্ষেত্রে কিভাবে, চিকিৎসা শিল্পটা কিভাবে, তুমি যখন ওষুধপত্র তৈরি করতে পারো ল্যাবে, তখন ওষুধের পিএইচ মান রক্ষা করার ক্ষেত্রে তোমার লবণের একটা ব্যবহার রয়েছে এবং অ্যাসিডেরও একটা ব্যবহার রয়েছে, ঠিক আছে। তাই সেক্ষেত্রে তোমার কি চিকিৎসা ক্ষেত্রে লবণের ব্যবহার আছে না? তারপরে ওষুধ প্রস্তুত করতে, তারপরে পিএইচ মান নিয়ন্ত্রণ করতে লবণের ব্যবহার রয়েছে না? তাহলে মোটামুটি এই 5টা ব্যবহার লিখলে হয়ে যাবে। যদিও এটা আসে না, তবুও যদি আসে লিখে দিবা, ঠিক আছে। তাহলে আমি মনে করি 8ম শ্রেণীর 10ম অধ্যায়ের অর্থাৎ অম্লক্ষারক লবণের এই চ্যাপ্টারটা ক্লোজ করে দিবা। এখন আমার মনে হয় এই ভিডিওটা দেখার পর, যদি ভিডিও দেখো এবং পড়ো, একসাথে খাতায় লেখো, আমার মনে হয় এই অধ্যায় নিয়ে আর কারো কোনো সমস্যা থাকার কথা না, ঠিক আছে। আর এই অধ্যায়টা পারতে হলে অবশ্যই পরমাণুর গঠন, রাসায়নিক বিক্রিয়া বুঝে তারপর এখানে আসতে হবে, নাহলে এই অধ্যায় বুঝবা না, ঠিক আছে। আসসালামু আলাইকুম।